কি খবর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের মেডাইভাল হিস্ট্রি অফ ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ টপিক করাবো, যেটার নাম হলো আরব ইনভেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তাই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ক্লাসটি শুরু করার আগে নমস্কার, আমি সৌরভ মণ্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মণ্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব আরবরা ভারতবর্ষকে কেন আক্রমণ করলো। তাহলে চলো আমরা প্রথমে কোয়েশ্চেনটা লিখি যে আরবরা ভারতকে কেন আক্রমণ করলো। আক্রমণ করলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে আরবরা ভারতকে কেন আক্রমণ করলো। বিভিন্ন ঐতিহাসিকগণ এই প্রশ্নের উত্তরে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। যেমন কোন কোন ঐতিহাসিকরা বলেন যে ইসলাম ধর্মের বিস্তার, এবং দ্বিতীয়ত তারা বলেন সাম্রাজ্য বিস্তার, এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে টপিকটার উপর ঐতিহাসিকরা সব থেকে বেশি জোর দিয়েছেন সেটি হলো কি ভারতীয় সম্পদ লুণ্ঠন। তাহলে এটাও আমরা দেখব যে ভারতীয় সম্পদ লুণ্ঠন। তাহলে আমি তোমাদের যেটা বললাম যে ইসলাম ধর্মের বিস্তার, সাম্রাজ্য বিস্তার এবং ভারতীয় সম্পদ লুণ্ঠন, এই তিনটি বিষয়কেই ঐতিহাসিকরা গুরুত্ব দিয়েছেন। আমরা সকলেই জানি যে আরবরা মূলত সিন্ধু বিজয় করে কত সালে। তোমরা সালটা এখানে লিখে রাখতে পারো যে 712 এডিতে আরবরা সিন্ধু প্রদেশ জয় করে। আরবরা সিন্ধু প্রদেশ জয় করেন। এই আরবদের সিন্ধু প্রদেশকে যে জয় করার যে ঘটনাটা, সেটা জানতে গেলে আমাদেরকে 712 নয়, আমাদেরকে আরো পেছনের দিকে অর্থাৎ 632 এডিতে পৌঁছাতে হবে। কারণ এই 632 এডিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আরবে ঘটেছিল। সেটি হলো কি ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের মৃত্যু। তাহলে সেটা আমরা দেখি যে 632 এডিতে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে 632 এডিতে হযরত মুহাম্মদের মৃত্যু হয়। কোথায়? আরবে মৃত্যু হয়। তাহলে এটা তোমরা মনে রাখবে যে 632 এডিতে কিন্তু এই হযরত মুহাম্মদের মৃত্যু হবার পরে, 632 এডিতে হযরত মুহাম্মদের আরবে মৃত্যু হবার পরে এই ইসলাম ধর্মটাকে কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই নিয়ে আরববাসীদের মধ্যে একটা ব্যাপক চিন্তা পরিলক্ষিত হয়। এই চিন্তার অবসান ঘটে ঠিক তার 4 বছর পর, অর্থাৎ 636 এডিতে। তাহলে আমরা দেখতে পাবো যে এই 632 এডিতে হযরত মুহাম্মদের মৃত্যুর পর ঠিক তার 4 বছর পর, অর্থাৎ 636 এডিতে একটা পোস্ট গঠিত হয়। সেটার নাম কি? খলিফা পোস্ট। এই খলিফা পোস্ট গঠিত হয় কত সালে? 632 সালে হযরত মুহাম্মদের মৃত্যুর পর, অর্থাৎ 636 এডিতে আমরা দেখতে পাবো যে এই খলিফা পোস্টটা গঠিত হয়। তাহলে আমরা দেখলাম যে 632 এডিতে হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম ধর্মটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য 636 এডিতে আমরা দেখতে পাবো যে একটি পোস্ট গঠিত হয়, যেটি হলো কি খলিফা পোস্ট। আর এই খলিফা পোস্টের মূলত দুটি কাজ ছিল। এই দুটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিনিস্ট্রেশনকে সঠিকভাবে পরিচালনা করা, এবং দ্বিতীয়টাও একটি খুবই গুরুত্বপূর্ণ
মুসলিম ধর্মকে অপারেট করা, অপারেট বাই। তাহলে আমরা দেখতে পেলাম যে 636 এডিতে যখন এই খিলাফা মানে খলিফা পোস্টটা গঠিত হলো, তখন এই খলিফা পোস্টের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কি, যে ইসলাম ধর্মের এই অ্যাডমিনিস্ট্রেশনকে সঠিকভাবে পরিচালনা করা এবং অপারেট বাই মুসলিম, অর্থাৎ মুসলিমদেরকে সঠিকভাবে অপারেট করা। তাহলে আমরা দেখলাম যে আরবরা মূলত সিন্ধু জয় করে 712 এডিতে, অর্থাৎ 712 খ্রিস্টাব্দে। কিন্তু এই 712 খ্রিস্টাব্দটাকে আমাদেরকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে 632 এডিতে, অর্থাৎ যখন হযরত মুহাম্মদের মৃত্যু হয়, তখন তার এই ইসলাম ধর্মটাকে প্রচারিত করার জন্য একটা পোস্ট গঠিত হয়, যেটা হলো কি খলিফা পোস্ট। আর এই খলিফা পোস্টটা গঠিত হয় কত সালে, 636 এডিতে, অর্থাৎ হযরত মুহাম্মদের মৃত্যুর ঠিক 4 বছর পর। সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা যেটা জানো না এখান থেকে সেটা তোমরা নোট ডাউন করতে পারো। তাহলে এই খলিফা পোস্টের মূলত দুটি কাজ ছিল, ইসলাম ধর্মটাকে অ্যাডমিনিস্ট্রেশনকে সঠিকভাবে পরিচালনা করা এবং ইসলাম ধর্মটাকে এখানে আমি লিখে দিই তোমাদের যে অপারেট করা, অর্থাৎ সঠিকভাবে পরিচালনা করা। তাহলে এবার আমরা দেখব যে এই খলিফা পোস্টটা 636 এডিতে গঠিত হলো, তার প্রথম খলিফা কে ছিলেন? এই যে খলিফা হলো, এর প্রথম খলিফা ছিলেন কে? ওমর খলিফা। ওমর খলিফার কিন্তু আরেকটা নাম আছে, সেটা তোমরা এখানে লিখতে পারো, যে এই ওমর খলিফার কিন্তু অপর একটি নাম কি? আবু বকর। আমি এখানে লিখে দিয়েছি আবু বকর কিন্তু হলো এই ওমর খলিফার আরেকটি নাম। এটা তোমরা নোট ডাউন করতে পারো যে প্রথম যিনি খলিফা ছিলেন, এই খলিফা পোস্টটা গঠিত হওয়ার পর তিনি হলেন কে? এই ওমর খলিফা, এবং এই ওমর খলিফার অপর একটি নাম হলো কি? আবু বকর। তাহলে আমরা দেখতে পেলাম যে আবু বকর হয় প্রথম খলিফা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি না জানলে এখান থেকে নোট ডাউন করে রাখতে পারো। তার পরবর্তী পার্টে আমরা যাব, তার আগে তুমি এটুকু নোট ডাউন করে নাও। এবার আমরা দেখব যে 711 এডি, অর্থাৎ আমরা দেখতে পাবো যে 711 এডিতে আরবের যিনি খলিফা হন তিনি হলেন কে? ওয়াজেদ আলী। ইনি হন আরবের খলিফা। সালটা কত তোমরা এখানে এটা নোট করে রাখবে যে 711 এডিতে যখন আরবের খলিফা ছিলেন কে? ওয়াজেদ আলী। এই ওয়াজেদ আলীর দুজন গুরুত্বপূর্ণ বন্ধু ছিলেন, যেটা হলো কে? আমরা দেখতে পাবো যে ইরানের যিনি রাজা, তার নাম কি? মনসুর আল হাজ্জাজ বা হেজ্জাজ, তোমরা যেটাই বলবে। এটা আমি তোমাদের লিখে দিই যে মনসুর আল হাজ্জাজ। ইনি ছিলেন কোথাকার রাজা? ইনি ছিলেন ইরান। আমি এখানে লিখে দিই ইরান কিং। অর্থাৎ 711 এডিতে যখন আমরা দেখতে পাবো যে এই ওয়াজেদ আলী তিনি আরবের খলিফা ছিলেন, তখন এই মনসুর আল হাজ্জাজের সঙ্গে ইরানের যিনি রাজা তার সঙ্গে এই ওয়াজেদ আলীর কিন্তু খুবই ভালো সম্পর্ক ছিল। এছাড়া ওয়াজেদ আলীর কিন্তু আরেকটা ভালো বন্ধু ছিল, সেটা হলো কে? আমি তোমাদের সেই নামটাও বলে দিই তোমরা, সেটা হলো কি? আল তামাস। অর্থাৎ এই 711 এডিতে এই আল তামাস কোথাকার তিনি রাজা ছিলেন? তিনি ছিলেন শ্রীলঙ্কা কিং। তোমরা তাহলে দেখে রাখো যে 711 এডিতে ওয়াজেদ আলী যখন আরবের খলিফা হন, তখন ইরানের যিনি রাজা ছিলেন মনসুর আল হাজ্জাজ বা হেজ্জাজ, এবং শ্রীলঙ্কার রাজা এই আল তামাসের সঙ্গে কিন্তু তার খুবই একটা ভালো বন্ধুত্ব ছিল। এই আরবদের হিন্দু বিজয়টাকে বুঝতে গেলে আমাদের এই টপিকটা খুবই জানা গুরুত্বপূর্ণ, যে 711 এডিতে যখন আরবের খলিফা ছিলেন ওয়াজেদ আলী, তখন তার দুজন খুবই ভালো বন্ধু ছিল, যিনি হলেন ইরানের রাজা ওকে মনসুর আল হাজ্জাজ এবং বা হেজ্জাজ, তুমি যেটাই বলবে সেটাতেই সঠিক। এবং শ্রীলঙ্কার তৎকালীন রাজা কে ছিলেন? আল তামাস। এই দুজনের সঙ্গে কিন্তু তার খুবই ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। আর বন্ধুত্ব যেহেতু ভালো ছিল, এই কারণে আমরা দেখতে পাবো যে এই
আল তামাস কিন্তু এই ওয়াজেদ আলীকে কিছু গিফট পাঠায়। তাহলে আমরা কি বললাম যে এই আল তামাস উপহার পাঠায় কাকে? এই ওয়াজেদ আলীকে উপহার পাঠায় কাকে? এই ওয়াজেদ আলীকে। এটা আমি তোমাদের লিখে দিই, ওয়াজেদ আলীকে বা গিফট পাঠায় ওয়াজেদ আলীকে কত সালে? 711 সালে। কে পাঠায় তোমরা এখানে দেখে রাখো, আল তামাস, যিনি ছিলেন শ্রীলঙ্কার রাজা। এই উপহারটি যখন আমাদের ভারতের সিন্ধু অঞ্চলের উপর দিয়ে আরবের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ভারতের সিন্ধু প্রদেশের একটি জায়গা দেবলবল নামে ছিল, সেখান থেকে এই উপহারটি মূলত চুরি হয়ে যায়। তখন এই কথাটা যিনি আরবের খলিফা ছিলেন ওয়াজেদ আলী, তিনি দুঃখ প্রকাশ করে তার বন্ধু কাকে বলেন? এই যে মনসুর আল হাজাজ, তৎকালীন সময়ে যিনি ছিলেন ইরানের রাজা, যেহেতু তার সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব ছিল, এই কারণে তিনি বলেন যে তার কাছে তো অনেক সৈন্য এবং সেনাবাহিনী রয়েছে, তিনি যেহেতু একজন রাজা, সেই কারণে তার এই উপহারটাকে তিনি ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। তখন এই মনসুর আল হাজ্জাজ কিন্তু তখন খোঁজ নিয়ে জানতে পারেন যে এই দেবলের তখন যিনি রাজা ছিলেন তিনি ছিলেন একজন ব্রাহ্মণ রাজা, আর এই ব্রাহ্মণ রাজা দাহির কিন্তু ছিলেন এই ব্রাহ্মণ বংশের শেষ শাসক। তাহলে আমি তোমাদের লিখে দিই যে এই 711 এডিতে তখন দেবলবলের রাজা কে ছিলেন? এই 711 এডিতে আমরা দেখতে পাবো যে এই যে সিন্ধু প্রদেশের একটি অংশ দেবলবল, আমি এখানে লিখে দিই দেবলবল। এই দেবলবলের যখন যিনি রাজা ছিলেন তিনি হলেন কে? দাহির। তাহলে এই 711 এডিতে দেবলবলের যিনি রাজা ছিলেন তিনি ছিলেন দাহির, আর এই দাহির ছিলেন কিন্তু লাস্ট রুলার অফ ব্রাহ্মণ ডাইনেস্টি, অর্থাৎ তিনি ছিলেন এই দেবলবলের সব থেকে ব্রাহ্মণ বংশের শেষ রাজা। তাহলে আমরা দেখতে পেলাম যে শ্রীলঙ্কার রাজা আলতামাস যখন একটি উপহার ওয়াজেদ আলীকে পাঠায়, তখন এই উপহারটি দেবলবল সেখানে চুরি হয়ে যায় এবং ওয়াজেদ আলীর যিনি বন্ধু ছিলেন ইরানের রাজা, তিনি ছিলেন কে? আমরা দেখতে পেলাম মনসুর আল হাজ্জাজ। তখন তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে দাহির হলো সেই সিন্ধু অঞ্চলের রাজা এবং তিনি সেখানে রাজত্ব করছেন, তাই তাকে তিনি এই উপহারটি ফিরিয়ে দেওয়ার জন্য একটা চিঠি লেখেন। কিন্তু দাহিরও প্রথম দিকে রাজি হয়ে যায় যে তিনি এটা তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এই যে দেবলবল, এই জায়গাটা বললাম, এই দেবলবলের কিছু সেই সময় সামন্ত রাজা অর্থাৎ ফিউডালরা বসবাস করত। তারা তখন এই দাহিরকে বলে যে তিনি একজন ব্রাহ্মণ রাজা হয়ে তিনি কিনা আরবদেরকে সাহায্য করবেন। এই কথা শোনার পর দাহিরের কিছু বুদ্ধির পরিবর্তন হয় এবং সেই কারণে তখন তিনি মনসুর আল হাজ্জাজকে সরাসরি না বলে দেন। আর তখনই হয় সমস্যা, তখন তিনি তার একজন সেনাপতি, তিনি ছিলেন কে? মোহাম্মদ বিন কাসিম। তার বয়স ছিল মাত্র 17 বছর এবং তিনি তাকে ডাকেন এবং দাহিরকে আক্রমণ করতে বলেন। সরাসরি কার বিরুদ্ধে? এই দাহিরের বিরুদ্ধে, যিনি ছিলেন লাস্ট রুলার অফ ব্রাহ্মণ ডাইনেস্টি, আর তিনি রাজত্ব করতেন এই দেবলবলে। তাহলে তোমরা এটুকু আশা করি বুঝতে পেরেছো, তোমরা এটুকু নোট ডাউন করে নাও। এবার আমরা দেখব যে কে ভারতের প্রথম এই মুসলিম আক্রমণটা ঘটায়। তিনি হলেন কে? মোহাম্মদ বিন কাসিম। তাহলে আমরা দেখব যে মোহাম্মদ বিন কাসিম তিনি কিন্তু ভারত, অর্থাৎ তিনি এই ভারতে যে সিন্ধু বিজয়টা হয় সেটার প্রধান কারণে ছিল কে? এই মোহাম্মদ বিন কাসিমের আক্রমণ। আর এই মোহাম্মদ বিন কাসিম তিনি কিন্তু আক্রমণ করেন 712 এডিতে, অর্থাৎ 712 খ্রিস্টাব্দে। আর এই মোহাম্মদ বিন কাসিম ইনি কিন্তু ছিলেন, আমি বললাম তোমাদের, মনসুর আল হাজ্জাজ। আমি এখানে আরেকবার লিখে দিই,
মনসুর আল হাজ্জাজ। মনসুর আল, এই যে মনসুর আল হাজ্জাজ এনার কিন্তু তিনি সেনাপতি ছিলেন। মোহাম্মদ বিন কাসিম ইনি ছিলেন মনসুর আল হাজ্জাজের একজন সেনাপতি। আর এই মোহাম্মদ বিন কাসিম তিনি কিন্তু এই যে ভারত আক্রমণ করলো তখন তার সৈন্য সংখ্যা ছিল 25K, অর্থাৎ তিনি 25,000 সৈন্য নিয়ে তিনি আরব থেকে ভারতের উপরে আক্রমণ করেন। যদি আমরা ভারতের ম্যাপটাকে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এদিকে আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমরা যদি দেখি যে আমাদের এদিকে রয়েছে পূর্ব দিকে বে অফ বেঙ্গল, রয়েছে আমাদের পূর্ব দিকে, মানে নিচের দিকে রয়েছে আমাদের ভারত মহাসাগর এবং এদিকে রয়েছে আমাদের আরব বা আরবিয়ান সি। তাহলে আমরা যদি দেখতে পারি যে শুধুমাত্র এই একটা দিক অর্থাৎ উত্তর পশ্চিম দিক দিয়ে কিন্তু আমাদের ভারতের প্রবেশ করার একটা স্থলপথ। এই কারণে মোহাম্মদ বিন কাসিমও কিন্তু তিনি এই উত্তর পশ্চিম দিক দিয়ে তিনি কিন্তু এই ভারতের মধ্যে প্রবেশ করেন। আর দাহির কিন্তু সেই সময় রাজত্ব করছে এই উপরের দিকে অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের, যেটা সিন্ধু প্রদেশ নাম। তিনি কিন্তু সেই উত্তর পশ্চিমে মানে এই উত্তর পূর্ব দিকে যে হিমালয় পর্বত সেখানে তিনি রাজত্ব করছেন। আর মোহাম্মদ বিন কাসিম কিন্তু সরাসরি এই দাহিরকে আক্রমণ না করে তিনি কিন্তু এই উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করেন। কেননা আমরা দেখতে পাবো পূর্বে রয়েছে আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর এবং নিচে রয়েছে আমাদের ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন, এবং আমরা যদি পশ্চিমের দিকে দেখতে পারি তখন আমরা দেখবো এদিকে রয়েছে আমাদের আরবিয়ান ওশেন বা আরব সাগর। সেই কারণে উত্তর পশ্চিম দিক দিয়ে কিন্তু এই মোহাম্মদ বীর কাসিম তিনি আক্রমণ করেন। আর তিনি এই আক্রমণ করার জন্য এই যে সকল পরিকল্পনা তিনি করেছিলেন কত এডিতে 711 এডিতে পরিকল্পনা করেন এবং তিনি 712 এডিতে কিন্তু এই কাজটা তিনি সম্পূর্ণ করেন কে মোহাম্মদ বিন কাসিম। তাহলে আমরা দেখতে পেলাম যে 711 এডিতে তিনি পরিকল্পনা করেন এবং 712 এডিতে কিন্তু তিনি সর্বপ্রথম আক্রমণ করেন ভারতের উপর। আর তিনি যে জায়গাটা সর্বপ্রথম আক্রমণ করেন আমি তোমাদের সেই জায়গাটা এখানে লিখে দিই, তোমরা লিখে রাখবে যে মোহাম্মদ বিন কাসিম তিনি সর্বপ্রথম আক্রমণ করেন কোথায়, সেই জায়গাটা হলো কি আমি তোমাদের সেটা বলে দিই যে দেবলবল। তিনি এই দেবলবলে তিনি সর্বপ্রথম আক্রমণ করেন। দেবলবলের পরবর্তী তিনি আক্রমণ করেন কোথায়, রিওয়ার তিনি তারপরে আক্রমণ করেন এবং তারপরে তিনি আক্রমণ করেন নিরুন। তাহলে তোমরা দেখে রাখবে যে সর্বপ্রথম আক্রমণ করেন দেবলবল, দ্বিতীয়তে তিনি আক্রমণ করেন রিওয়ার এবং তৃতীয়তে তিনি আক্রমণ করেন কোথায়, নিরুন। এই তিনটির নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রথমে এটা নোট করে রাখবে যে মোহাম্মদ বিন কাসিম ভারতে প্রবেশ করার পর তিনি সর্বপ্রথম আক্রমণ করেন দেবলবল, তারপরে রিওয়ার এবং তৃতীয়তে নিরুন। তিনি এই তিনটি জায়গা কিন্তু একে একে করে দখল করে নেন। এর ফলে সিন্ধু অঞ্চলের অনেকটাই জায়গায় কিন্তু তার দখলে চলে আসেন। এর পরবর্তীকালে তিনি আক্রমণ করেন কিন্তু কাকে আমরা দেখতে পাবো, এই নিরুনের পরে তিনি আক্রমণ করেন দাহিরকে। তিনি এই দাহির তখন ছিল কোথায়, রাওর। তিনি এই রাওয়াত দুর্গে কিন্তু দাহির থাকার কারণে তিনি এই তিনটি জায়গা আক্রমণ করার পরে তিনি সরাসরি এই রাওরে চলে যান দাহিরের সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু এই যুদ্ধ কিন্তু দাহির জিতে যেত, কিন্তু বুদ্ধির জোরে কিন্তু মোহাম্মদ বিন কাসিম এই যুদ্ধে জিতে চাই বা জয়লাভ করে। তার মূল কারণটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, একটা ছোট্ট একটা গল্প, যে আরবরা যেহেতু ঘোড়া চালাতে বেশি স্বচ্ছন্দ বোধ করত, এই কারণে তারা ঘোড়ার পিঠে চড়ে অর্থাৎ এই যে মোহাম্মদ বিন কাসিম সহ তার সেনারা কিন্তু এই ঘোড়াতে করে দাহিরের সঙ্গে যুদ্ধ এসেছিল এবং দাহির কিন্তু এসেছিল হাতির উপর যুদ্ধ করতে। কিন্তু দুজনই যখন যুদ্ধক্ষেত্রে সামনাসামনি অর্থাৎ মুখোমুখি হলো তখন কি করলো, এই যে মোহাম্মদ বিন কাসিম ইনি কিন্তু ছিলেন একজন 17, আমি এখানে লিখে দিই যে 17 ইয়ার্স ওল্ড, অর্থাৎ তার বয়স ছিল মাত্র 17 বছর। আর এই 17 বছর বয়সে তিনি যার যে বুদ্ধির পরিচয় দিয়েছেন, তখন তিনি তার ঘোড়ার পিঠ থেকে নেমে এসে গদা
হাতের দাহিরের দিকে হেঁটে যান এবং তখন তারপরে দাহির একদিকে মনে মনে ভাবছে যে ও হয়তো আমার কাছে বশ্যতা স্বীকার করতে আসছে, কিন্তু বিষয়টা ছিল তার উল্টো। তিনি তার হাতের গদাটি দিয়ে হাতির একদম ঠিক কপালের উপরে আঘাত করেন। এই কারণে হাতি ক্ষিপ্ত হয়ে দাহিরকে পিঠের উপর থেকে ফেলে দেয় এবং চারদিকে ছোটাছুটি করতে শুরু করে এবং তার প্রজারা অর্থাৎ যারা দাহিরের সঙ্গে যে সকল সৈন্যরা যুদ্ধ করতে এসেছিল তারা ভাবে যে দাহির হয়তো মারা গেছে। এই কারণে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম জয়লাভ করে এবং সম্পূর্ণ সিন্ধু অঞ্চলের অধিকর্তা হয় কে? মোহাম্মদ বিন কাসিম। তাহলে আমরা দেখতে পেলাম যে 712 এডিতে যখন তিনি এই আক্রমণটা করলো তখন এই যুদ্ধে দাহির পরাজিত হলো আর তাকে তিনি পরাজিত করেন কোথায়? রাওন নামক একটা দুর্গে। সেখানে তিনি দাহিরের সাথে যুদ্ধ করেছিলেন। এরপরে যখন যুদ্ধে জয়লাভ হয়ে গেল সম্পূর্ণ সিন্ধুর অধিকর্তা হলেন কে? এই দাহির। আর যুদ্ধে জয়লাভ করার পর দাহিরের দুটি কন্যা ছিল, সেই দুটি কন্যাকে নিয়ে তিনি কিন্তু চলে যান কোথায়? আমরা দেখতে পাবো যে সেই দুটি কন্যাকে আটক করে মোহাম্মদ বিন কাসিম ফিরে যায় মনসুর আল হাজ্জাজ অর্থাৎ ইরানের রাজা এবং ওয়াজেদ আলীর কাছে। তাহলে তোমাদের কথাটা আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিই যে যুদ্ধে জয়লাভের পর দাহিরের দুটি কন্যা ছিল, তাদেরকে বন্দী বানিয়ে তিনি ওয়াজেদ আলী যিনি ছিলেন আরবের খলিফা এবং তার বন্ধু মনসুর আল হাজ্জাজ তাদের সামনে তিনি হাজির করেন এবং সেখানে হাজির করার পর তারা একটা বিচার হয় যেখানে আমরা সকলেই জানি যে মোহাম্মদ বিন কাসিমের গলাচ্ছেদ করা হয়, কিন্তু তার কারণটা আমরা অনেকেই জানি না। সেটা আমি বলে দিই যে দাহিরের দুই কন্যা তখন এই ওয়াজেদ আলীকে বলেন যে আমাদেরকে বন্দি করে আনার সময় সে আমাদের সঙ্গে অসভ্য আচরণ করেছে। এই কারণে তখন ওয়াজেদ আলী এবং মনসুর আল হাজাজ একটু অবাক হয় এবং তিনি তার নিজের সেনাপতি অর্থাৎ এই যে আমরা বলতে পারো যে মনসুর আল হাজাজ তিনি ছিলেন ইরানের রাজা, তিনি তার তরোয়ালটা বের করেন এবং সঙ্গে সঙ্গে তার গলাচ্ছেদ করে দেন। তাহলে আমি কি বললাম যে মনসুর আল হাজাজের যে সেনাপতি ছিল মোহাম্মদ বিন কাসিম খুবই একদম শক্তিশালী শাসক, তাকে হত্যা করে দেন। এই কথাটা শোনার পর তখন সেই দাহিরের দুই কন্যা হাসছে। এই হাসাটা দেখে তখন ওয়াজেদ আলী এবার জিজ্ঞাসা করে যে তোমরা হাসছো কেন? তখন তারা বলে যে এটা ছিল সম্পূর্ণ মিথ্যা ঘটনা, সে তাদেরকে কোনো অপমান করেনি, অর্থাৎ তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে সেই দেবলবাল থেকে তাদেরকে নিয়ে আরবে পৌঁছেছে। তখন এই ঘটনা শোনার পর তারা অবাক হয় এবং তখন সেই দুটি কন্যাকেও তারা হত্যা করে দেয় এবং তা হত্যা করার আগে তারা বলেছিল যে এই মোহাম্মদ বিন কাসিম তার পিতাকে হত্যা করে দিয়েছে, এই কারণে তার হাত দিয়ে তার এই গুরুত্বপূর্ণ একজন শাসক মোহাম্মদ বিন কাসিমকে তিনি হত্যা করে দেন। তাহলে তোমাদের আশা করি ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এই জায়গাগুলোকে কনসেপ্টটা তোমাদের আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। আশা করি এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসলে তার আনসার তুমি দিতে পারবে। এখান থেকে আমি একবার বলে দিই, তোমাদের মনে রাখতে হবে যে 712 এডিতে সিন্ধু জয় হলেও এর পেছনের ঘটনা হলো 632 এডি যখন আমরা দেখতে পাই হযরত মুহাম্মদের মৃত্যু হয় এবং তারপরে তিনি রাজা হন, অর্থাৎ পরবর্তীকালে 711 এডিতে যখন খলিফা হন কে? ওয়াজেদ আলী। তার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল কার? মনসুর আল হাজাজ এবং শ্রীলঙ্কার রাজা কার? তার হলো আল তমাস। এই নামগুলো তোমরা মনে রাখবে, তাহলে দেখবে ক্লাসটা তোমাদের পুরো মাথার মধ্যে গেঁথে যাবে। এই নামগুলো জেনে রাখলেই তুমি উত্তর করতে পারবে, আমি এটুকু নিশ্চিত। তাহলে এটুকু তোমরা দেখে নাও। তাহলে এবার আমরা দেখব যে এই যে 712 এডিতে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা সিন্ধু জয় করলো, এই সিন্ধু জয়ের কিছু তো ফলাফল ভারতে পড়েছে, সেই ফলাফলগুলো সম্পর্কে এবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তাদের মধ্যে প্রথম একটি কারণ যে সিন্ধু জয়ের ফলে ভারতে ইসলাম ধর্মের ভিত সুপ্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে যে সকল তুর্কিরা ভারতে আক্রমণ করে তারাও কিন্তু এই ধর্মকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আরবদের সিন্ধু জয়ের ফলে ভারতে ইসলাম ধর্মের ভিত সুপ্রতিষ্ঠিত হয়েছিল এবং এর পাশাপাশি ভারতের উপকূলীয় অঞ্চলে আরব বসতি গড়ে ওঠে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, যে ভারতে সর্বপ্রথম দাস বা স্লেভ প্রথার প্রচলন ঘটে। তাহলে ভারতে এই আরব আক্রমণের পরেই কিন্তু আমাদের দাস বা স্লেভ প্রথার প্রচলন শুরু হয়। আর এই মোহাম্মদ বিন কাসিম যখন স্বদেশে প্রত্যাবর্তন করেন, অর্থাৎ
আমরা বলতে পারি 712 এডি, তখন যখন তিনি স্বদেশে অর্থাৎ যখন মনসুর আল হাজাজের কাছে প্রত্যাবর্তন করেন, তখন তাকে প্রাণদণ্ড নেওয়ার পরে এই জুনায়েদ, এই নামটাকে তোমরা মনে রাখবে যে এই জুনায়েদকে কিন্তু সিন্ধুর অধিকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। আর এই সিন্ধুর অঞ্চলের উপর তখন মানে সমগ্র আধিপত্য কে বিস্তার করেছিলেন? এই জুনায়েদ। তোমরা নামটাকে নোট করতে পারো যে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণের পরবর্তীকালে যখন তার প্রাণদণ্ড হয়, তখন সিন্ধুর অধিকর্তা হিসেবে নিযুক্ত হন এই জুনায়েদ। আর আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল যদি আমরা দেখি, প্রথমে দেখবো ভারতের ইসলাম ধর্মের ভিত রচিত হয় বা সুপ্রতিষ্ঠিত হয় এবং ভারতের উপকূলীয় অঞ্চলে আরব বসতি গড়ে ওঠে এবং ভারতের সর্বপ্রথম দাস প্রথার প্রচলন ঘটে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি আমরা বলতে পারি যে দাহির যদি প্রথমেই এইভাবে বলতো যে তিনি সন্ধান করে হয়তো তার গুরুত্বপূর্ণ যে উপাদানগুলি হারিয়ে গেছে, অর্থাৎ তিনি খোঁজ খবর করে দেওয়ার চেষ্টা করছেন হয়তো, তাহলে তখন এই দাহিরের উপরে ভারতে মুসলিম আক্রমণ সংঘটিত হতো না। তাহলে এই ছিল সম্পূর্ণ আজকের ডিটেলস ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, একটা লাইক করবে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধু বান্ধবের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দাও। আর দেখো, আমি এই চ্যানেলের কমিউনিটি পোস্টে প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেবার চেষ্টা করি, যেগুলি WBCS, প্রিলিমস, মেন্স এবং SSC, রেলওয়ে, জিডি সম্পূর্ণ বিভিন্ন পরীক্ষাতে এসেছে, তার বেছে বেছে কোশ্চেনগুলোকে আমি সেখানে পোস্ট করি। তোমরা সেই পোস্টে যাও, উত্তর দাও। তোমার কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেবো। তাহলে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।